শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আপনারা ইতোমধ্যেই জানেন 20তম TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে আমাদের ভীষণ পছন্দের একটি জায়গা বগুড়ার মমইন হোটেল অ্যান্ড রিসোর্টে, এবং সেই অনুষ্ঠানটি গতকাল আপনারা দেখেছেন। এবং 20তম এই আসরে 20টি ক্যাটাগরিতে সঙ্গীত শিল্পীদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, এবং আজকে তারকা কথনের সেটে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুটি ক্যাটাগরির বিজয়ী যারা তারা। এবং আমরা সেই দুটি ক্যাটাগরি যদি বলি, সেটি প্রথমটি হলো রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে যিনি এবার পুরস্কার জয় করেছেন তিনি, এবং আধুনিক গানে অনলাইনে ভিউয়ের ভিত্তিতে যিনি পুরস্কার পেয়েছেন এবার সেই আমাদের পছন্দের আরও একজন শিল্পী। চলুন তাদের সঙ্গে এবারে পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে রয়েছেন স্বাতী সরকার, স্বাগত আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন অ্যাঞ্জেল নূর, স্বাগত এবং অভিনন্দন দুজনকে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, এটা তো আসলে আমাদের সঙ্গীত জগতে যারা রয়েছেন তাদের কাছে ভীষণ আনন্দের একটি আয়োজন, ভীষণ উৎসব মুখর জমকালো একটি আয়োজন। এই আয়োজন নিয়ে অনেক অপেক্ষা থাকে, এবং অনেক অপেক্ষার পরে যখন আমরা এই অনুষ্ঠানটি সম্পন্ন করি তখন আমরা বিজয়ীদেরকে পাই, তাদের সঙ্গে গল্প করি। আজকে গল্প হবে আপনাদের সঙ্গে। গল্পের আগে আমাদের পুরস্কার গ্রহণের মুহূর্তগুলোকে একটু দেখে আসি দর্শকদেরকে সাথে নিয়ে। শুরুতেই রবীন্দ্রসঙ্গীতে এবারে যিনি পুরস্কার পেয়েছেন স্বাতী সরকার, তার পুরস্কার গ্রহণের সেই মুহূর্তটি আমরা দেখে আসি। গান যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। বিজয়ী স্বাতী সরকার। অনেক অনেক অভিনন্দন বিজয়ী স্বাতী সরকার, এগিয়ে আসছেন মঞ্চের দিকে। প্রথমেই উত্তরীয় পরিয়ে দেবার জন্য অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের, ডক্টর অনিমা রয়। স্যার, সবাই মিলে থাকলেই ভালো হয়। বাহ, গান গেয়ে পুরস্কার তো অনেক পাওয়া হয়েছে, অনেক পেয়েছেন। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারে পুরস্কার পেয়ে অনুভূতিটা কেমন ছিল? আসলে এই পুরস্কারটি পাওয়ার সবারই একটা আকাঙ্ক্ষা থাকে, প্রত্যেকটা শিল্পীরই আকাঙ্ক্ষা থাকে, এবং এই মুহূর্তটি অত্যন্ত আনন্দের। এবং মানে কি বলবো, যে চ্যানেল আইয়ের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে এটার যোগ্য মনে করার জন্য। এবং অভিনন্দন আপনাকে। আমরা এবার একটু অ্যাঞ্জেল নূর আপনার কাছে যাই। গানটা তো শুরু করা হয়েছিল অন্যরকম ভাবে, আমরা অফ স্ক্রিনে গল্প করছিলাম বিষয়টি নিয়ে, সেটিও শুনবো। তার আগে একটু শুনি, সামনে এত বড় বড় গুণী সব সঙ্গীত শিল্পীরা বসে আছেন, এবং আপনার নাম বলা হলো বিজয়ী হিসেবে, এবং তারপরে পুরস্কার গ্রহণ, কেমন ছিল মুহূর্তটি? খুবই সারিয়াল একটা ফিলিং, কারণ 20তম মানে হচ্ছে আমি যখন 5 বছর 6 বছর বয়স তখন থেকে এই অ্যাওয়ার্ডটা শুরু হয়েছে। ছোটবেলা থেকে আমি নাম শুনে আসছি, দেখে আসছি, বাট আমার সামনে যখন রুনা ম্যামকে দেখছি, সাবিনা ম্যামকে দেখছি, তারপরে কনক চা ম্যাম একসাথে যখন দেখছি, আমি বলছি আসলে তখন আমি আসলে একটু মানে শকড হয়ে গেছি যে আসলে আসছি কোথায়। মনে হচ্ছে আমি টিভিতে ঢুকে বোধহয় স্টেজে চলে আসছি, বাট আলটিমেটলি শেষে আমার মনে হয়েছে যে আসলে মেবি আই ওয়াজ বর্ন ফর দিস, এটা আর কি। আচ্ছা, তারপরে সবাই কি বললো? সবাই অনেক ভালোবেসছে, আর অডিয়েন্সের ভালোবাসার প্রেসারে হচ্ছে আমার গান গাইতেও হয়েছে। আমি যেমন মনে করি নাই যে ওই সাহসটা আমার ছিল তখন, যে আমি কোনো কথা বলবো স্পিচ দিব, অডিয়েন্সের প্রেসারের কারণে আমি এটা পুরস্কার গ্রহণের সেই মুহূর্তটি এবার আমরা একটু দেখে আসি দর্শকদেরকে সাথে নিয়ে। চলুন দর্শক। TMSS Channel I Music Award 2025 ক্যাটাগরি আধুনিক গান অনলাইন ভিউ, শ্রেষ্ঠ শিল্পী গান যদি আবার, বিজয়ী অ্যাঞ্জেল নূর। যদি আবার গানের জন্য বিজয় হয়েছেন অ্যাঞ্জেল নূর, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। স্যার প্লিজ আপনি উত্তরীয়টি পড়িয়ে দিন। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন জনাব বকিত মজুমদার বাবু, সার্টিফিকেট তুলে দিচ্ছেন খুরশিদ আলম, এবং সেই সাথে আমাদের সম্মানিত অতিথিরা তুলে দিচ্ছেন 20th Channel I Music Awards, TMSS Channel I Music Awards এর ক্রেস্ট। এই অ্যাওয়ার্ডটা আমি ওয়াইএমকে, এএমকে, স্বপ্নীল, আরহাম, আদিব আর আমার সব ব্যান্ড মেম্বারকে আমি উৎসর্গ করতে চাই। যদি আবার দেখা হয় তোমার আমার,
ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ আছি আজও আমি শুধুই তোমার জানি তুমি অন্য কারো আমি দিশাহীন থ্যাংক ইউ সো মাচ কংগ্রাচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ। সাথী সরকার, আপনার কাছে আসছি। এখন তরুণ প্রজন্মের যারা, গানের প্রতি তো সবারই একটা অনুরক্ত ব্যাপার থাকেই, যারা রবীন্দ্রসঙ্গীতের সাথে নিজেদের সঙ্গীত যাত্রা শুরু করছেন বা নিজেদের সঙ্গীত যাত্রা চলছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ তরুণ প্রজন্মের প্রতি যে ইদানিং যেটা হয় যে ইউটিউবের যেমন পজিটিভ দিক আছে সেরকম নেগেটিভ দিকও কিন্তু আছে, যে গানটা শিখে তারপরে করুক, কিন্তু হয় কি যে অনেকেই গানটার ভিতরে না ঢুকেই মানে গান করে ফেললাম, মানে ফেমের দিকে বেশি অনেকেই করছে, একদম সাধনাটা তা করছে, কিন্তু আবার অনেকেই আবার এরকম করছে যে না, গানটা না শিখেই ফেমের দিকে চলে যাচ্ছে। যে আমার তরুণ প্রজন্মের প্রতি এইটাই অনুরোধ থাকবে যেন তারা গানটা করে তারপরে মিডিয়াতে আসে। মানে সঙ্গীতটা তো একটা সঙ্গীতটা, গুরুমুখী হ্যাঁ, বিদ্যা আমরা গুরুমুখী বলে থাকি, বিদ্যা, হ্যাঁ, তো শিখে সুন্দর করতে করে হয়, শিখে যেন সঙ্গীত যে পরিবেশনটা করে। মুখে মুখে আসলে রবীন্দ্রনাথের গানটা মানে শুনে অনেক কিছু আছে শেখার, ব্যাকরণের হ্যাঁ, কিছু বিষয় হ্যাঁ, থাকে। আর বিশেষ করে যেটা যে ক্লাসিক্যালের উপরে তো কোনো কথা নাই, ওটা করে আমাদের সব দিকে যেতে হয়। একদম। আঞ্জেলুল, আমরা কথা বলছিলাম সঙ্গীত যাত্রা নিয়ে। আপনার সঙ্গীত যাত্রাটা কিভাবে শুরু হলো একটু শুনুন। খুবই উদ্ভটভাবে। সেটা হচ্ছে আমি 2014-15 সালে সামহাও অরিজিৎ সিং এর একটা গান খুব ফেমাস হয়েছিল, হিন্দি গান। সো এটা শুনতেছিলাম, শুনে আমার মনে হচ্ছে যে গানটা তো খুব সুন্দর। আমি ইউজুয়ালি গান শুনতাম না, আমার ফ্যামিলি একটু কনজারভেটিভ, আমি সারা জীবন পড়াশোনাই করছি, আচ্ছা, তো এর বাইরে কিছুই করি নাই, খেলাধুলা দুষ্টামিও করি নাই কখনো, আমার কোনো ফ্রেন্ডও ছিল না। বাবা মায়ের একদম ভদ্র ছেলে। একদম আইডল বাচ্চা বলতে এখন যাই না, বাট তখন ছিলাম। আমার মামা ওয়াজ দ্যাট when I was a kid, so Okay. ও আমার ওই ধরনের দুষ্টামি করার বা বেশি কথা বলার চান্সও ছিল না। সো তখন একটা গান শুনে আমার মনে হয়েছিল যে লেটস ট্রাই টু সিং দিস সং। পরে গাওয়ার পরে আমার জাস্ট একটা ওপিনিয়ন ছিল নিজের উপর যে আমি মনে হয় একই রকম গাইছি, এরকম। আচ্ছা, আসলে গান বা গলা আমি যাই গাই, আমি জানি না কি গাই, বাট যতটুকুই গাই আমার মনে হয় এটা সৃষ্টিকর্তা আমাকে জন্মের আগে থেকে দিয়ে দিছিল দেখে আমি গাইতে পারতেছি। আবার কালকে নাও গাইতে পারতে পারি, ভুলও করতে পারি, আবার ঠিকও করতে পারি, কিন্তু আমি একটা ওয়ার্ডও যদি কখনো গেয়ে থাকি সেটা আমার মন থেকে আসলে গাইতে পারি। আমি যদি লিরিক না বুঝি তাহলে গাইতে পারি না, আচ্ছা। সেটা যে কোনো গান। লিরিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। সো ওইভাবে যদি আবার রিলিজ করলাম, শুধু শুধু লিখলাম, রিলিজ করলাম, ফেমাস হয়ে গেলাম সিঙ্গার। তো যদি আবার লেখার সময় আসলে মানে যদি আবার কেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার রাত এমন একটা সময় যে উই অলওয়েজ মিস আওয়ার পিপল, বা আমার লাইফ নিয়ে ভাবতে থাকি, সিলিং ফ্যানের দিকে তাকায় বা ব্যালকনির দিকে তাকায়। আই ওয়াজ থিংকিং অ্যাবাউট মাই মম, যে আমার আম্মা থাকলে আজকে কি হতো। ওই দিন আমি একটু স্যাড ছিলাম। আচ্ছা, তো রাতে তাহাজ্জুদের নামাজের পরে ফজরের আজানের মাঝখানে একটা টাইম থাকে ফর আধা ঘন্টা 1 ঘন্টা। সো আমি আই ওয়াজ স্লিপিং, আই ওয়াজ ওয়েটিং যে আচ্ছা ঠিক আছে আজকে নামাজ পড়েই ঘুমাবো। পুরোপুরি সব পড়া হয় না, একটা নামাজ পড়েই ঘুমাবো। তো আই ওয়াজ ওয়েটিং। তো তখন হঠাৎ করে মাথায় আসলো এরকম আম্মুর কথা মাথায় আসলো, আমার কিছু লাইফ স্টোরিজ মাথায় আসলো। পরে মনে হলো একটা নাই বলছি আমি, যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যে স্বাভাবিক ছিল যত ঋণ। পরে আমি মনে হচ্ছে আর এটা তো মনে হয় লিখে রাখা উচিত। পরে লাইট জ্বালায় লিখছি, ইভেন 15-20 মিনিট এটা সুর করছি, আগে কোরাসটা লিখছি, তারপরে বাকিটা হচ্ছে যে পরে এর মধ্যেই নামাজ পড়ে ঘুমাই গেছি। পরে জানতাম না যে এটা আসলে কখন রিলিজ দেওয়া হবে, বাট সিচুয়েশন আমাকে এটা ফোর্স করছে রিলিজ দিতে। এবং তারপরে গানটি এত বেশি শ্রোতাপ্রিয় এবং সেখান থেকে মজার পুরস্কার প্রাপ্তি। যে ক্যাটাগরিতে আমি অ্যাওয়ার্ড উইন করছি অনলাইন ভিউ, তখন আমি গানটা যখন রিলিজ দিচ্ছি আই হ্যাড অনলি 1,500 সাবস্ক্রাইবার ইউটিউবে। ওখান থেকে আজকে প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার এন্ড 14-15 মিলিয়ন ভিউজ। বা কেমন চোখের পলকে কিভাবে যেন হয়ে গিয়েছে সবকিছু এরকম। মানে যে আপনি যদি মন থেকে চান, হ্যাঁ হ্যাঁ, আই থিংক ইন্টেনশন ইজ দ্য মেইন থিং। মানে ইন্টেনশন কি এরকমই ছিল যে গানটি আসলে আমার ইন্টেনশন ছিল যে আমি একটা কথা বলতে পারতেছি না সোজা বাংলায়, যেটা সুর দিলে কিন্তু আরো ভালোভাবে মানুষ টাচ করতে পারে ফিলিংসটা, আমি ওইটা করার চেষ্টা করছি। এন্ড আই বিলিভ যে অডিয়েন্স হয়তো ওই জায়গাটা বুঝতে পারছে বলে এই গানটা জনপ্রিয়। বাহ,
আরও অনেক জনপ্রিয় গান আপনি উপহার দিন আপনার অডিয়েন্সকে, আমরা সেটি প্রত্যাশা করব। সাথী সরকার আপনার কাছে আসছে, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, সেখান থেকে ফিরে চৈত্র সংক্রান্তি, তারপরে আবার নববর্ষের প্রস্তুতি, সামনে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, সব কিছুর ব্যস্ততা চলছে, প্রস্তুতি কেমন চলছে রবীন্দ্র জয়ন্তীর? রবীন্দ্র আমাদের মেইন প্রোগ্রামটা হয় সুরের ধারার হচ্ছে চৈত্র সংক্রান্তি আর হচ্ছে বর্ষবরণ, যেটা বর্ষবরণটা আমরা করে থাকি হচ্ছে চ্যানেল আই সুরের ধারা যৌথ উদ্যোগে। যখন অ্যাওয়ার্ডের প্রোগ্রাম তখন আমি ভাবছি যে আমি যাব কেমন করে, কারণ এখানে তো এত প্রেশার কাজের, আমি একদিনও যদি না থাকি তাহলেও তো অনেক কিছু হয়ে যাবে, মানে আমি মিলাতে পারছিলাম না যে আমি কেমন করে যাব। তারপরে তো আসার পর যেদিন আমি এসেছি সেদিন থেকে আবার মানে একটা যুদ্ধের মতো, কারণ আমাদের এখানে হাজার শিল্পী গান গায়, এদেরকে অ্যারেঞ্জ করা, রিহার্সাল করানো সব কিছু অনেক কঠিন একটা বিষয়। সব কিছু মিলে মানে এখন মনে হয় যে সব কিছু খুব আনন্দের একটা ছিল। আর সামনে হচ্ছে 25শে বৈশাখ। 25শে বৈশাখও আমরা প্রোগ্রাম করি সুরের ধারার, কিন্তু এত মানে ব্যাপক আয়োজনে না। সো রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতি নিশ্চয়ই শুরু হয়ে হ্যাঁ, গেছে। রিহার্সাল হচ্ছে। আচ্ছা, বাহ, আমরা অপেক্ষায় থাকবো এবং চমৎকার আয়োজন আপনারা সবসময় করে থাকেন, আমরা উপভোগ করি, সেটা নববর্ষ হোক কিংবা চৈত্র সংক্রান্তি হোক কিংবা রবীন্দ্র জয়ন্তী হোক। আর গানের সাথে আসলে আমাদের প্রাণের যোগ সবসময় ছিল, আছে এবং থাকবে। অ্যাঞ্জেল নূর, যদি আবার পড়াশোনা তো ত্রিপলিতে, তারপরে হঠাৎ করে গান লেখা, সুর করা, গান গাওয়া এবং এত এত ঘটনা পরিক্রমা, সামনের চলার পথ পরিক্রমাটাও নিশ্চয়ই সঙ্গীতের সাথেই হবে। সঙ্গীত আমার কাছে থাকবে সবসময়, যদি সঙ্গীতের সাথে আমি নাও থাকি সঙ্গীত আমার সাথে থাকবে। আপনাদের তখন হয়তো ওভাবে গান শোনার জন্য গান করব না, বাট বাথরুমে গাইবো, বাসায় গাইবো, ব্যালকনিতে গাইবো, এরকম। নিশ্চয়ই কোনো পরিকল্পনা হ্যাঁ, আছে? আমি খুব একটা প্ল্যান করি নাই। আমি অনেকগুলো লিরিক লিখে রেখে দিয়েছিলাম, 50 থেকে 55টার মতো। আচ্ছা, তো ওর মধ্যে থেকে 12টা লিরিক আমি সিলেক্ট করছি। নাও আমি ওটা অ্যালবাম আকারে রিলিজ করতেছি 1-1.5 মাসের মধ্যেই। আমার সাথে ওটাতে আমির আজহার আছে, আতিফ ইসলামের গিটারিস্ট, কোচরি পাকিস্তানের, পাভেল অরিন ভাই হচ্ছে মিউজিক প্রোডিউসার। সো দেখা যাক, 12টা গান আমি একসাথে রিলিজ দিব। 12টা গান একসাথে? হ্যাঁ, সো চ্যালেঞ্জিং। হ্যাঁ, 2 বছর তো চলে গেল যদি আবার পর, এখন প্রেশার আছে আর কি অডিয়েন্সের। গান নিয়ে তো অনেক কথা বললাম আমরা, পুরস্কার প্রাপ্তির ভিডিও দেখলাম, অনুভূতি শুনলাম, দুজন গানের লোক বসে আছেন সাথে, একটু গান না শুনলে কেমন যেন পানসে হয়ে যাচ্ছে। একটু সাথী সরকার, আপনার কাছ থেকে যে গানটিতে পুরস্কার পেয়েছেন আপনি, সেই গানটি একটু 2 লাইন শুনি। সেই গানটি করব না আরেকটি গান করব? ইচ্ছা যেটি ভালো লাগে। রবীন্দ্রনাথের গান পুরো আবহাওয়াটাকে পরিবর্তন করে দেয় সব সময়, প্রতিবার যতবার শুনি, যেখানেই শুনি, যে গানই শুনি। এবং গানের সঙ্গে যখন আমরা নিজের প্রাণটাকে মিলিয়ে ফেলি তখন সব কিছু কেমন সহজ লাগে। অ্যাঞ্জেল নূর, গানের সঙ্গে শুরু হয়েছে নিজের যাত্রা, এখানে নিশ্চয়ই পরিবার, পরিজন, বন্ধুবান্ধব সবার কোঅপারেশনের ব্যাপারটি ছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার লাইফে মানুষ খুব কম, কারণ আমি একসাথে অনেক মানুষকে প্রায়োরিটাইজ করতে পারি না। বাট যেই 2-4 জন 5 জন মানুষজনই থাকে, ওরা আমার কাছে আমার পরিবারের মতোই থাকে। সো ওদেরকে বলতে চাই যে স্বপ্নীল, আরহাম, ওয়াইএমকে, এএমকে, ওরা এই 4-5 জন মানুষ, ওদেরকে নিয়েই হচ্ছে আমার জীবন। সো যেহেতু আমার ফ্যামিলি দূরে থাকে, আমার বাবা আছে শুধু, সো মোটামুটি ওরাই আমার এখানে ঢাকায় ফ্যামিলি। সো ওদেরকে বলতে চাই যে ওরা সবসময় আমাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে, যেভাবে আমাকে যে কোনো কিছু করার জন্য ইন্সপায়ার করছে, ওই স্পার্কটা কিন্তু গান গাওয়া এতগুলো মানুষের সামনে ইটস নট অ্যান ইজি টাস্ক টু ডু, কিন্তু ওই ইন্সপিরেশনটা, স্পার্কটা কিন্তু ওরাই আমাকে দিছিল সবসময়, এখনও করে, যে কন্টিনিউ কর, গান ছেড়ে দেওয়া যাবে না, করতে থাক, পিপল হ্যাভ এক্সপেকটেশনস ফ্রম ইউ। সো আর কি, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ওরা যাতে সবসময় আমাকে এভাবে ভালোবেসে যায়, আর আমার যে ভুল করলে যাতে ক্ষমা করে দেয় সবসময়। আচ্ছা, মানুষের যেরকম আমাদের জীবনে প্রভাব আছে, গানেরও কিন্তু খুব প্রকট প্রভাব থাকে। রবীন্দ্রনাথের গানের কিন্তু প্রভাবটা আরো বেশি। সাথী সরকার, আপনার জীবনে রবীন্দ্রনাথের গানের প্রভাবটা কেমন? আমার জীবনের আমি এইটুক পর্যন্ত এসেছি যার হাত ধরে, তিনি আমার গুরু।
আচ্ছা। রেজনা চৌধুরী বন্যা, ওনার হাত ধরে আমি এখানে এসেছি। যে গুরু বলতে যে আমি শুধু ওনার কাছে গান শিখেছি তা না, আমার জীবনের সব কিছু, রুচি, আমার শাড়ি, আমার কথা বলা, সব কিছুই আমি ওনার কাছ থেকে আমার সব কিছু পাওয়া। তার পরবর্তীতে আসলে ফ্যামিলি ছাড়া তো আর মানে আগানো যায় না। মানে যেটা আমি লাকি, অনেকে ফ্যামিলির বাইরে যে অনেক প্রতিবন্ধকতার মাঝে এগিয়ে যায়, কিন্তু আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করেছে। যেরকম ছোটবেলা থেকে আমার মা, মানে গানের মধ্যে আমি বড় হওয়া, বড় বড় যারা ছিল গায়ক গায়িকা, তাদের গান শুনে শুনে আমি বড় হয়েছি। আমার মার প্রেরণা ছিল, আমার হাজবেন্ড, আমার পরিবার, বন্ধু বান্ধব সবাই আমাকে এখানে আসতে সাহায্য করেছে। এবং তাদের প্রতি আসলে আমাদের কৃতজ্ঞতা সবসময় থাকবে, যারা আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করে, অনেক বেশি কোঅপারেশন থাকে তাদের। অ্যাঞ্জেল নূর, গান তো নিজেই করা হচ্ছে এখন, লেখা, সুর করা, গাওয়া সবকিছু। অ্যাঞ্জেল নূরের প্রিয় সঙ্গীত শিল্পী কে? আমার প্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। আচ্ছা। বাট ইউজুয়ালি আমি কিন্তু খুব একটা ওরকম গান শুনতে পারি না, কারণ আমার সাউন্ড ফোবিয়া আছে। সাউন্ড ফোবিয়া আছে? এটাকে আমি খুব জোরে করলে আমি প্রবলেম হয়। বাট আমি সামনাসামনি গান শুনতে বেশি পছন্দ করি। এমনকি রবীন্দ্রসঙ্গীতও আমি মাঝে মাঝে যখন মন খারাপ থেকে শুনি, একবার দুইবার, ওই টানা যে অনেকে গান শুনে না এরকম হয় না। বাট আমি যখন লাইভ ওনাকে শুনলাম, আমি এটা বেশি এনজয় করি সামনাসামনি শুনতে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে গান শোনা, মন খারাপে গান শোনা কিংবা মন ভালোতে গান শোনা, এই প্রত্যেকটা অনুভূতির সাথে তো রবীন্দ্রনাথ আমাদেরকে একদম নিয়ে যায় সেই অনুভূতিগুলোকে, আমাদের না বলা কথাগুলোকে অনেক বেশি তিনি শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছেন, বলে গিয়েছেন। তো নিজের মন খারাপের সময় কোন গানটি আসলে সাথী সরকার আপনাকে বেশি টানে? আমার আসলে কি, যে একটা গান দিয়ে যে আমার সবসময় মন খারাপ, আমার অনেক রবীন্দ্রনাথের অনেক অনেক গান আছে, যে গানগুলো আমি আনন্দ, দুঃখ সব কিছুতেই আমাকে আবারও নতুন করে প্রেরণা দেয়। হ্যাঁ, এবং নতুন করে নিজেকে আবিষ্কার করতে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো নিজে গান গাওয়ার পাশাপাশি সুরের ধারাতে শিক্ষক হিসেবেও আপনি গান শেখাচ্ছেন। তরুণ প্রজন্মের অনেক শিল্পী আপনার কাছ থেকে আপনি গান শেখাচ্ছেন। পেশা জীবনটাই আসলে আপনার সঙ্গীত এবং সঙ্গীত শিক্ষা দেওয়া এবং সঙ্গীত পরিবেশন করা, এই দুটি নিয়েই চলছে। তো সেক্ষেত্রে তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা আসলে কতটুকু রবীন্দ্রনাথের গানকে কিংবা রবীন্দ্রনাথের যেই জীবন দর্শনকে ধারণ করতে পারছে, কি মনে হচ্ছে? তরুণ প্রজন্ম, আমি দেখেছি যে রবীন্দ্রনাথের গান সবাই খুব ভালোভাবে, আমার পাশে একজন বসা তরুণ প্রজন্ম, ও বলছিল যে তার রবীন্দ্রনাথের গান, ও আলাদা লাইনে কাজ করে কিন্তু তারপরে রবীন্দ্রনাথের গান কিন্তু প্রচণ্ড ভালোবাসে বলল। সেরকমই আমি দেখলাম যে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদের ভিতরেও অনেক উৎসাহ রবীন্দ্রনাথের গান নিয়ে, তো খুব ভালো লাগে। শেখার যেরকম আগ্রহ, শোনার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে সেটা মায়াবন বিহারিণী হোক কিংবা যে কোনো গান হোক, আমারও পড়ানো যাহা চায়, সবগুলো গান একদম সকল প্রজন্মের মানুষের মন ছুঁয়ে যায়। আর রবীন্দ্রনাথের গানটা কি, যে মানুষ প্রথম জীবনে রবীন্দ্রনাথের গান শুধু এমনি শুনতে শুনতে ভালো লাগে বলে শুনে, কিন্তু যখন আরেকটু বড় হয় তখন তার কথাগুলো বুঝে শুনে। মানে এক একটা বয়সের এক একটা স্টেজে যে রবীন্দ্রনাথকে নতুন নতুন করে আবিষ্কার করে। সত্যি তাই। যে এবং একটু আগে অ্যাঞ্জেল নূর আপনি বলছিলেন লিরিক্সের বিষয়টি, লিরিক্স খুব ইম্পর্টেন্ট। গান শোনা এবং গান বুঝে শোনা কিংবা বুঝে গাওয়া, এই বিষয় দুটি কিন্তু খুব জরুরি। কারণ যে সিঙ্গার যখন ভয়েস থ্রো করে, মানে সামান্য একটা নিঃশ্বাসের ডিফারেন্সেও কিন্তু ইমোশন চেঞ্জ হয়ে যায়। সো লিরিকটা যদি আমি না বুঝি তাহলে আমি ওটা ওভাবে গাইতেই পারবো না, মানে আপনার ওই ইমোশনটা আপনি পাবেন না। সত্যি তাই। এবং আমরা তো সাথী সরকারের কাছ থেকে তো গান শুনলামই, এবার একটু আপনার কাছে আসি, আপনার কাছ থেকে আপনার গাওয়া না অন্য কোনো গান যেটা আপনি হয়তো গুনগুনিয়ে গান। আমি জানি না ওনার সামনে আমি কিভাবে গান গাইবো, বাট ক্ষমা করে দিন। আমি তোমার গানের খুবই, মানে আমার খুব পছন্দের তুমি। না না, বাট আমি অর্ণবদার একটা গান গাইতে পারি, অত খুব জনপ্রিয় কিনা আমি জানি না, বাট আমার খুব পছন্দের গান। গান হচ্ছে এরকম: কেন চলে গেলে দূরে, ভাষায় মোরে সুরে, কেন ফিরে এলে
আবার বাড়াতে দুঃখের ভার, কেন চলে গেলে দূরে। থ্যাংক ইউ। আর বেশি না, please। আচ্ছা, আমি যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে অ্যাঞ্জেলোর গান লেখার ক্ষেত্রে হোক কিংবা পছন্দের ক্ষেত্রে গানের সঙ্গে বিরহের একটা মিশ্রণ আমরা খুব লক্ষ্য করছি। এটা এমনকি আমার রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা কিন্তু একটুকু ছোঁয়া লাগে, গানটা খুব পছন্দ, কারণ মাইনর আমার খুব পছন্দ। যেমন কি এই গানটা আছে বেদনার রংধনু, ওই যেখানে একটা মাইনর আছে। আবার যদি আবার দেখবেন আছি আজও আমি শুধু তুমি জানি তুমি অন্য কারো আমি দিশা, আমার এই জায়গাগুলো আমার পছন্দের জায়গা, সেই জন্য হয়ে যায় বিরহ। মানে সেটা কি সব লেখার ক্ষেত্রে বেদনা না কিংবা বিরহের একটা না, ছাপ থাকে? আমার অ্যালবামে ডিফারেন্ট গান আছে, আচ্ছা। বাট এটা আমার পছন্দের জায়গা। আমার মাইনরে গেলে মনে হয় যেন মানে আছে একটা, কিভাবে বুঝাবো এটা আমি লিখে বলতে পারবো না, বাট ইটস এ ফিলিং আর কি। ওকে, ফিলিংসের সাথে তো অবশ্যই লেখার একটা সম্পর্ক আছে এবং সেটি চলে আসে লেখার মধ্যে। সেক্ষেত্রে অ্যাঞ্জেলোর আপনার লেখা যে গানগুলি আমরা এখন শুনছি বা যেগুলো অনেক বেশি শ্রোতা প্রিয় হচ্ছে, বা সামনে যেটি বললেন যে 12টি গান একসাথে আপনি আপলোড করবেন, সেগুলো নিয়ে আপনি কতটুকু হোপফুল? আমি হোপফুল যে কারণ আমি আমার গল্প বলতে পারতেছি, এর বেশি আর কোনো হোপ আমি রাখি মানে এক্সপেকটেশনসটা নাই? আমার এক্সপেকটেশন এটাই যে আমার ইমোশনসগুলো আমি এক্সপ্রেস করতে পারতেছি। দ্যাটস ইট। এবার কেউ রিলেট করতে পারলে গানটা হিট করবে, আর কেউ রিলেট করতে না পারলে হিট করবে, বাট আমি আমার কাজ করে যাচ্ছি, এটাই। আমি এর বেশি আর কিছু ভাবতেছি না। যেমনটা যদি আবার আগে আমার স্ট্যাটাস অফ ফিলিং ছিল, আমি চাই নাই কখনো যদি আবার জনপ্রিয়তার পরে আমার স্ট্যাটাস অফ ফিলিংটা চেঞ্জ হোক, কারণ তাহলে আমি আর আমার অরিজিনাল মানুষ থাকবো না। আচ্ছা, এই জন্য গান আসুক, প্রাণ আসুক, আনন্দ আসুক, আমরা এবারে একটু ফিরে আসি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আয়োজনে। খুব মজা করেছেন, আমরা পুরো আয়োজন জুড়ে দেখেছি। কেমন ছিল সাথী সরকার আসলে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আয়োজনটি একটু শুনি। মানে আমি তো বললাম যে এই পয়লা বৈশাখের প্রোগ্রামের জন্য আমি গেছি সেই দিন। আচ্ছা, সেই দিন যেই মনে একটা বিশাল একটা জমকালো একটা আয়োজনের মধ্যে পড়া, উৎসব মুখর একটা পরিবেশের মধ্যে পড়া, খুবই ভালো লেগেছে। অ্যাঞ্জেলোর আপনার কেমন লেগেছে চ্যানেলের আয়োজন? আমার একটু অদ্ভুত ফিলিং হয়েছিল, কারণ হচ্ছে আমি একটু বোরিং। এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড এন্ড সেকেন্ড নমিনেশন বাই দ্য ওয়ে। আচ্ছা, আমি দুইবার নমিনেটেড হয়েছি যদি আবার জন্য, দুইবারই আমার অ্যাওয়ার্ডটা আসছিল। সো আমার মনে একটা ছিল যে অ্যাওয়ার্ড তো পাবোই। জানি না এভাবে বলা ঠিক না হয়তো, বাট মজার ব্যাপার হচ্ছে আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টরা আছি, যারা নিজেরা গান করি, লিখি, নিজেদের ইউটিউব চ্যানেল আপলোড দিই, তাদের সাথে কিন্তু ইন্ডাস্ট্রি পিপলদের সাথে একটা ডিস্টেন্স আছে। ওনারা আমাকে যেমন ইউটিউবে দেখে, আমি ওনাদেরকে টিভিতে দেখে আসছি। কিন্তু ওই সিচুয়েশনটা একসাথে যাওয়া বগুড়ায়, এটা একটা অন্যরকম ফিলিং ছিল, কারণ যাদেরকে ছোটবেলা থেকে আমি দেখে আসছি ওরা আমাকে চেনে, এটা আমি আমার রুমের থেকে কিন্তু বুঝতে পারি না। কিন্তু যখন একসাথে হয়েছি, সবার সামনে একসাথে হয়েছি, তখন আমি যখন বুঝতে পারছি যে ওনারা সবাই আমাকে জানে, সবাই আমার গান গাইতেছে, বাসে কনাপাড়া নাকি ওনাদের বাসে আমার গানই গাচ্ছিল, যেই আমাকে দেখে যদি আবার করতেছিল। আমি জানি না কেন দে ক্যান্ট স্টপ দেমসেলভস হয়তো, বাট ইট ওয়াজ আ ভেরি অ্যামেজিং ফিলিং। আর চ্যানেল আই স্পেসিফিক্যালি আমার মনে হয়, আমি অনেক টিভি চ্যানেলে গেছি, বাট চ্যানেল আই ইট is actually a family, I think. থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আসবার জন্য, চ্যানেল আয়ের সঙ্গে থাকবার জন্য। আশা করছি আরও অনেক আয়োজনে আপনাদেরকে পাবো, কথা হবে, গল্প হবে, গান হবে। আপনারা সকলেই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী আয়োজনে। আজকে এখানেই বিদায়।